আমরা ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা ৬ নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। ১-১ পাম গাছ সাধারণত জন্মায় মরু অঞ্চলে। ১-২ হাতির ডাককে বলে বৃংহন। ১-৩ শঙ্কর এমু পাখি দেখেছিল সবেদা গাছের ডালে। ১-৪ মন ভালো করা পদ্যাংশে মাছরাঙা পাখির নাম উল্লেখ করা হয়েছে। ১-৫ বলেছে অশ্বত্থ গাছটি পথিকজনের ছাতা। ১-৬ ক্যাস্টাং সাহেব বন্য জন্তুদের সঙ্গে থেকেছেন ৪০ বছর। ১-৭ মনো বিসর্গযুক্ত রম মনোরম। ১-৮ জল খাবার কোন শ্রেণীর শব্দ? যৌগিক শব্দ। ২-১ দিয়েছে অবনী বাড়ি আছো কবিতাটি কার লেখা? শক্তি চট্টোপাধ্যায়ের লেখা। ২-১ প্রশ্ন অবনী বাড়ি আছো কবিতাটা হচ্ছে শক্তি চট্টোপাধ্যায়ের লেখা। ২-২ দিয়েছে কুমড়ো পোকার চেহারাটি কেমন? লিখবে যে কুমড়ো পোকার গায়ের রং আগাগোড়া মিশমিশে কালো, লিকলিকে চেহারা, কেবল শরীরের মধ্যস্থলের বোঁটার মতো সরু অংশটা হলদে। তাহলে লিখবে কি যে কুমড়ো পোকার গায়ের রং আগাগোড়া মিশমিশে কালো, লিকলিকে এক ধরনের পোকা, কেবল শরীরের মধ্যস্থলের বোঁটার মতো সরু অংশটি হলদে। ২-৩ বলেছে বিভীষণ দাস এমু পাখির কথা বলছিলেন। বিভীষণ দাস কে ছিলেন? আকন্দবাড়ি স্কুলের প্রকৃতিবিজ্ঞানের শিক্ষক। আকন্দবাড়িটা লেখার জায়গা নেই, তো ওটা ওর সাথে অ্যাড করে দেবে যে আকন্দবাড়ি স্কুলের প্রকৃতিবিজ্ঞানের শিক্ষক। ২-৪ দিয়েছে পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি। পাইন গাছ সাধারণত কোন অঞ্চলে দেখা যায়? পাইন গাছ আচ্ছা আরেকটু বলে দিই যে লিখবে আকন্দবাড়ির পঞ্চম শ্রেণীর প্রকৃতিবিজ্ঞানের শিক্ষক হলেন বিভীষণ দাস। ২-৪ বলেছে দাঁড়িয়ে পাইন আকাশে নয়ন তুলে। পাইন গাছ সাধারণত কোন অঞ্চলে দেখা যায়? পার্বত্য অঞ্চলে। ২-৫ হযবরল কে লিখেছেন? সুকুমার রায়। ২-৬ আমার গেছো দাদা যদি থাকতো, গেছো দাদা কোথায় থাকতো? গাছে। ২-৭ দিয়েছে বেড়ালটা বেড়া টপকে কি করে ছিল? বেড়ালটা ল্যাজ খাড়া করে বাগানে বেড়া টপকিয়ে পালাচ্ছিল আর ক্রমাগত ফ্যাচ ফ্যাচ করে হাসছিল। ২-৮ দিয়েছে হযবরল গল্পের নাম হযবরল কেন হয়েছে? যেহেতু ১ নম্বরের এতটা লেখার দরকার নেই, এখান থেকে একটুখানি লিখবে যে হযবরল বলতে আমরা বুঝি এলোমেলো অর্থহীন কিছু। গল্পেও প্রতিটি বিষয় এলোমেলো কারণহীন, তাই বইটির নাম সঙ্গত কারণেই হযবরল হয়েছে। ২-৯ দিয়েছে বিসর্গ রূপান্তরিত হয়ে দন্তের স হচ্ছে এমন একটি বিসর্গ সন্ধির উদাহরণ দাও, ভা বিসর্গযুক্ত কর, ভাস্কর। ২-১০ দিয়েছে দুটি মৌলিক শব্দের উদাহরণ দাও। আমি এখানে লাল পা দিয়েছি, তোমাদের ভাষা চর্চা বইয়ে আরও আছে, ও যে কোনো অন্য কিছু দিতে পারো। ২-১১ যৌগিক শব্দের অপর নাম সাধিত শব্দ। ২-১২ দিয়েছে সন্ধি বিচ্ছেদ করো, সরস্বতী স্বরযুক্ত বতী। ২-১৩ মহাজন শব্দটি কি ধরনের শব্দ? এটা আছে তোমাদের ভাষা চর্চা বইয়ের 11 পাতায় রয়েছে। মহাজন শব্দটি কি ধরনের শব্দ? এই যে মহাজনের ব্যুৎপত্তিগত অর্থ যে ব্যক্তি মহান বা মহৎ, আর প্রচলিত অর্থ হয়ে গেছে সুদ ব্যবসায়ী, অর্থাৎ যে টাকা ধার দিয়ে চড়া সুদ নেয়, সুতরাং তাকে মহান ব্যক্তি নিশ্চয়ই বলা যায় না। তাহলে আর এটা হচ্ছে যৌগিক পরিবর্তিত যৌগিক শব্দ। ২-১৪ দিয়েছে যে একটি ভগ্নাংশিক সংখ্যাবাচক শব্দের উদাহরণ দাও। ভগ্নাংশিক সংখ্যাবাচক শব্দ যেমন আধা, ১-২ আধা খেচড়া, আধখানা, বা তোমার হচ্ছে ৮.৫ টাকা, তারপরে হচ্ছে ১.৫ দিন, ১.৫ হাতি, ২.৫ গজ, ২.৫ মণ ইত্যাদি। তিনের ১ দিয়েছে রিউবেন ক্যাস্টাং কে ছিলেন? একজন পশুপ্রেমী ছিলেন। তিনি কিসের জন্য মৃত্যুর হাত থেকে রক্ষা পেতেন? তিনি দীর্ঘ ৪০ বছর বনে জঙ্গলে পশুদের সাথে কাটিয়েছিলেন, তো পশুদের গলার শব্দ অবিকল নকল করার ক্ষমতা তার ছিল, সেই জন্য তিনি বহুবার প্রাণে বেঁচে গেছেন। তাহলে পশুদের গলার শব্দ অবিকল নকল করার ক্ষমতা থাকার জন্য তিনি মৃত্যুর হাত থেকে বেঁচেছেন। বা এখানে বলতে পারো যে পশুদের ভাষার জ্ঞান। আচ্ছা এটা বলার দরকার নেই যে একটা জিনিস প্রত্যেকবারই আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে, সেটি হচ্ছে পশুদের ভাষার জ্ঞান। বলবে যে তাকে
তিনি কিসের জন্য মৃত্যুর হাত থেকে রক্ষা পেতেন? পশুদের ভাষার জ্ঞান থাকার জন্য তিনি প্রতিবারই মৃত্যুর হাত থেকে রক্ষা পেতেন। 3-2-তে বলেছে বলে এলাম আমি আবার আসবো, এটা ঘাসফড়িং থেকে দিয়েছে। কে কোথায় আসতে চেয়েছেন? এখানে কবি ভিজে ঘাসের ওপরে তার বন্ধু ঘাসফড়িংয়ের কাছে আসতে চেয়েছেন। এটা বেশি নম্বর নয়, 2 নম্বরের উত্তর, তাই বেশি বড় লেখার দরকার নেই। তাহলে কে কবি কোথায় আসতে চেয়েছেন, এই লাইনটা শুধু লিখবে যে কবি নিজের জন্মভূমিতে ভিজে ঘাসের বুকে ফিরে আসতে চেয়েছেন। তাহলে কবি নিজের জন্মভূমিতে ভিজে ঘাসের বুকে ফিরে আসতে চেয়েছেন। 3-2 বলেছে ভর দুপুরে কবিতার গ্রাম বাংলার অলস দুপুরের ছবিটি নিজের ভাষায় লেখো। লিখবে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী গ্রাম বাংলার এক অলস মধ্যাহ্নের ছবি ফুটিয়ে তুলেছেন। শহুরে কর্মকোলাহল থেকে দূরে এক অলস দুপুরে অশ্বত্থ গাছের ছায়া শুয়ে এক রাখাল বালক আকাশের দিকে তাকিয়ে মেঘেদের আকাশকে ছুঁয়ে যাওয়া দেখছে। দূরে চড়ে বেড়াচ্ছে গরু বাছুরের দল, মৃদুমন্দ বাতাস মাঠের মিহি ধুলো উড়িয়ে বয়ে যাচ্ছে। নদীর কূলে একটা খড় বোঝাই নৌকা বাঁধা রয়েছে। নৌকা চালানোর মতো তাগিদ দেখা যাচ্ছে না কারোর। গৃহস্থেরা ঘরে ঘরে ঘুমোচ্ছে, তাদের মধ্যেও কর্মচাঞ্চল্য নেই। সমগ্র বিশ্ব যেন এখানে শান্তির আঁচল ছড়িয়ে দিয়ে অবস্থান করছে। এখানে দুপুরের অলস আবেশ ঘিরে ধরেছে সকলকেই। নাগরিক সভ্যতার কোলাহল মুখরতা থেকে গ্রাম্য জীবন অনেক স্বতন্ত্র। এমনই এক অলস দুপুরের চিত্র কবি আলোচ্য কবিতায় উপস্থাপিত করেছেন। 3-4 বলেছে শঙ্কর বুঝলো কোথাও একটা বড় ভুল হয়ে যাচ্ছে, এটা সে কিভাবে বুঝতে পারলো। এইখান থেকে লিখবে যে ক্লাসে অন্যমনস্ক শঙ্করকে মাস্টারমশাই জিজ্ঞাসা করেন তিনি কি পড়াচ্ছেন। শঙ্কর তার যথাযথ উত্তর দিলে তিনি জিজ্ঞাসা করেন এমু পাখি শঙ্কর কোথায় দেখেছে। শঙ্কর তখন তার কল্পনায় ভর করে স্বপ্নে দেখা ঘটনা বলে সে ঘোলপুকুরে বড় দিঘির পাড়ে সবেদা গাছের ডালে এমু পাখিকে বসে থাকতে দেখেছে। এরপরে মাস্টাই জিজ্ঞাসা করেন এমু পাখিকে কেমন দেখতে। শঙ্কর বোঝে মাস্টারের গলায় ঠাট্টার সুর, তখনই সে বুঝতে পারে যে তার কোথাও একটা বড় ভুল হয়ে যাচ্ছে।